আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। বহুল কাঙ্ক্ষিত সিরিজটা চলছে, তো তোমরা জানো, সেটা হচ্ছে উপন্যাস, আমাদের লাল সালু উপন্যাসটা। তো প্রথম দিন উপন্যাসের ইনিশিয়াল যে পার্টটা থাকে, সেই ইনিশিয়াল পার্টটা আমি তোমাদেরকে পড়াইছি, সেটা হচ্ছে বৃহস্পতিবার রাতে। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদেরকে পড়াবো লাইন বাই লাইন ব্যাখ্যা। উপন্যাসটা যদি পুরোটা লাইন বাই লাইন পড়াতে হয়, আমার মনে হয় যে সময় লাগবে, অনেক সময় লাগবে, অ্যাটলিস্ট 15টা ক্লাস লাগবে। তো আমি 15টা ক্লাস দিতে ইচ্ছুক। আমি কোনো রকম কার্পণ্য করতে চাই না তোমাদের সাথে, কিন্তু একটানা 15টা ক্লাস দেওয়া যাবে না। এর দেখা যাবে কি, যে ধরো প্রথমে 3টা ক্লাস দিলাম, তারপরে অন্য একটা টপিক পড়ালাম, তারপরে আবার 3টা ক্লাস দিলাম, এরকমভাবে করাটা পসিবল হবে। তবে তোমরা যদি চাও যে টানাই পড়াতে, তবে তোমাদেরটাই আসলে মেনে নিতে হবে। কথাটা অনেকটা উপদেষ্টা মণ্ডলীর মতো হয়ে গেল, তাই না? যে আপনারা যা চান তাই হবে, কিন্তু আগে তো চেতে হবে। তো আসো, আমি দেখি যে তোমাদের কারা কারা উপস্থিত আছো। তো আমাদের সাথে আছে কে কে? শুভা, নিশাত, তারপরে মেঘলা, তারপরে রোহিত, আজাদ, ঝুমু, নাবিল, লাবিবা আছে, তারপরে হচ্ছে খাদিজা আক্তার আইডি থেকে আছে, তারপরে খন্দকার নূর মোহাম্মদ আছে। আজকেও কমেন্ট দেখা যাইতেছে না, সমস্যা নেই, তোমরা সবাই যুক্ত হও, সবাই যুক্ত হও। আজ লাইন বাই লাইন শুরু হবে, ঠিক আছে? মানে উপন্যাসটা অ্যাকচুয়ালি শুরু হয় প্রথম 3-4 পেজ পরে। প্রথম 3-4 পেজ আগের দিকে যদি আমরা একটু তাকাই, তবে যেটা দেখা যায় যে ওরকম মজার কিছু আসে না, কিন্তু আশপাশের কাহিনীগুলো বর্ণনা করা হয়। তারপরে দেখা যায় যে প্রথম 3 পেজ পর যখন মজিদের এন্ট্রিটা মোহাম্মদনগরে হয়, তখন থেকে কিন্তু নাটকীয় মুভমেন্ট বা মুভমেন্টগুলো শুরু হয় এবং মজাটা শুরু হয়। তো তোমরা একটু যুক্ত হও। নাটকটা 4 ক্লাসে শেষ করা যায়, উপন্যাস তো যদি আমার ফ্লেভারে তোমরা পড়তে চাও, তবে এটা পসিবলই না, আমি পারবো না। আমি আগে নিজের দীনতাকে স্বীকার করে নিচ্ছি যে এটা 3-4 ক্লাসের পড়া না, এটা অনেক ক্লাস লাগবে, ব্যাপক ক্লাস। তো এই সিরিজটা চলমান থাকবে এবং আসো তোমরা যুক্ত হও, তারপরে বাকি অংশটা করা যাবে। তো সাদিয়া, সাদিয়ার নাম নেই নাই বলে। আচ্ছা, লুকিং লাইক আ কিং। আচ্ছা, তুমি যেটা ভাববা সেটাই তুমি, বুঝছো? মানে ভাবনা চিন্তায় যদি তুমি নিজেকে রাজা ভাবো, মনের জগতে তুমিই রাজা। তো আমার মনে হয় চিন্তা ভাবনার পরিবর্তনটা আনা উচিত। আমাদের আসলে নিজেকে অ্যাটলিস্ট স্পেশাল কিছু ভাবা উচিত এবং ভাবানো উচিত। তুমি অন্যের মাধ্যমে নিজেকে ভালো ফিল নাও করাতে পারো, কিন্তু নিজের কাছে নিজের একটা ব্যক্তিত্ব তুমি বানায় রাখতে পারো। তো যাই হোক, এখন আজ আমরা কি পড়বো? আজ আমরা পড়বো হচ্ছে উপন্যাসটা। হ্যাঁ, উপন্যাস। তাহলে চলো আমরা শুরু করি উপন্যাস। প্রথম ক্লাসটা কি পড়ালাম? উপন্যাসের একটু ইতিহাস আমরা পড়ছি। হ্যাঁ, একটু ইতিহাস। আজ আমরা কি পড়বো? আজ আমরা লাইন বাই লাইন পড়বো। হ্যাঁ, তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা বড় করব না, আমি 4 পাতা পড়াবো, লাইন বাই লাইন 4 পাতা পড়াবো। কিন্তু নেক্সট ক্লাসগুলো যখন পড়াবো না, অ্যাটলিস্ট 10টা করে পেজ পড়াবো এবং ক্লাসগুলো 2-2.5 ঘন্টা লং হবে। এবং তোমরা কি আমার সাথে 2-2.5 ঘন্টা সময় দিতে ইচ্ছুক হবা বলো তো? এটা হচ্ছে লাইন বাই লাইন পার্ট 1। যখন পার্ট 2 শুরু হবে, সেই ক্লাসগুলো একটু লেন্দি হবে, একটু লেন্দি ক্লাস আমি নিব, ঠিক আছে? পার্ট 2 লেন্দি হবে। কতক্ষণ হবে? প্রায় 2 ঘন্টা বা 2.5 আওয়ার তোমাদের সাথে নিব, অ্যাটলিস্ট 12টা 12:30 পর্যন্ত আমি টানবো। ওকে, নয়টা থেকে? আচ্ছা ঠিক আছে, ওকে, শুরু করলাম। হ্যাঁ, ওকে, সবাই একটু কমেন্টে জানাও রেডি, কারণ 2-1 জন যদি পরের মোমেন্টে যুক্ত হয়, তবে আমাদের একটু সমস্যা হতে পারে। রেডি আছো সবাই? আর ইউ গাইজ রেডি? হ্যাঁ বলো তো, রেডি? তোমরা কি সবাই রেডি? ওকে, পরীক্ষায় ভালো করার জন্য তুমি উপন্যাসের ওয়েট করো না, বুঝছো? নিজেকে একটু সুন্দর মতো প্রিপেয়ার করার জন্য উপন্যাসের ক্লাসগুলো করো এইচএসসি লেভেলে। তো শুরু করলাম। হ্যাঁ, আসো, এই যে বইটা,
এই যে বই, হ্যাঁ বইটা শুরু দেখো, আমি তোমাদেরকে এখন লাইন বাই লাইন পড়াই, আসো। তো আমাদের পড়াটা শুরু হচ্ছে এখান থেকে। কি বলতেছে একটু খেয়াল করো। এটা হচ্ছে মজিদ যে এলাকায় বসবাস করত, সেই এলাকার গ্রামের অবস্থাটা, মানে এই গল্পের যে স্টার্টিংটা না, একটু আমি তোমাদেরকে বলি, এই গল্পের স্টার্টিং, হ্যাঁ স্টার্টিং মোমেন্টটা এরকম, ঠিক বিলাসী গল্পের মতো, ঠিক বিলাসী গল্পের মতো, ঠিক বিলাসী গল্পের মতো, ঠিক আছে, গল্পের মতো, ঠিক বিলাসী গল্পের মতো। এখন বিলাসী গল্পে যে কথাটা উল্লেখ করা ছিল, কোন কথা উল্লেখ করা ছিল তোমাদেরকে যদি বলি, যে বিলাসী গল্পে যাতায়াত ব্যবস্থার কথা বলা ছিল, হ্যাঁ যাতায়াত, যাতায়াত ব্যবস্থার তোমার হচ্ছে মানে কি বলে, যাতায়াত ব্যবস্থার করুণ অবস্থা, হ্যাঁ করুণ নাবস্থা তুলে ধরা হয়, তুলে ধরা হয়েছিল। একটু লিখবা, হয়েছিল, কখন হয়েছিল বলো তো? ইনিশিয়ালি, মানে শুরুতেই, স্টার্টিংয়ে। এই গল্পে গ্রামের যাতায়াত ব্যবস্থার কথা বলে নাই, কিন্তু গ্রামের খাদ্যের কথা বলছে, হ্যাঁ খাদ্যের যে মজুদ থাকে না, খাদ্যের মজুদ, এইটা আবার খুব কম। মানে কি জানো, ধরো আমাদের বাংলাদেশে খাবার অনেক কম, খাবারের পরিমাণটা অনেক কম, জনসংখ্যা যত ততটা শস্য আমরা উৎপাদন করি না, তখন কি বাজে একটা অবস্থা হবে বলো তো? মানুষ দুর্ভিক্ষের মতো মরবে না মানুষ? ঠিক ওরকম একটা সিচুয়েশন থেকে আমরা গল্পটা শুরু করতেছি। দেখো গল্প কেন বলতেছি, কারণ আমি তোমাদেরকে গতদিন বুঝাইছি যে উপন্যাস হচ্ছে এক ধরনের বড় গল্প। উপন্যাসটা কি? এক ধরনের বড় গল্প। বড় গল্পকে উপন্যাস বলি, ছোট গল্পকে তো শর্ট স্টোরি বলি, হ্যাঁ। তো দেখো, শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়ার ব্যাকুলতা, ব্যাকুলতা বলতে তোমরা দিবা তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা। তোমরা আমাকে 2 ঘন্টা সময় দিবা আজকে, হ্যাঁ তীব্র আকাঙ্ক্ষা। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, বেরিয়ে পড়া মানে কি? বেরিয়ে পড়া মানে গ্রামান্তর, গ্রামান্তর। এখন একটু আসো, ধোয়াটে আকাশকে পর্যন্ত সদা সন্ত্রস্ত করে রাখে। সদা সন্ত্রস্ত মানে কি? ভয় ভীতি, ভয় ভীতি। সন্ত্রস্ত কথার অর্থ হচ্ছে ভীতি, হ্যাঁ ভীতি করে রাখে। ঘরে কিছু নেই, স্বাভাবিক, ভাগাভাগি লুটালুটি আর স্থান বিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। কেন? কারণ এখানে তো আসলে জীবিকাটা নাই, শস্য নাই, খাদ্য নাই, হ্যাঁ এটার কারণ কি? কারণ এখানে না আছে জীবিকা, না আছে শস্য, না আছে খাদ্য, খাদ্য দ্রব্য, ঠিক আছে, খাদ্য দ্রব্য। এবার কি বলতেছে দেখো, দৃষ্টি বাইরের দিকে, তাদের দৃষ্টি এই গ্রামের বাইরের দিকে, মস্ত নদীটির ওপারে, হ্যাঁ জেলার বাইরে, ইভেন প্রদেশেরও বাইরে হতে পারে। প্রদেশ কথাটা কেন বলছে? কারণ 1950 সালে তো আমরা পাকিস্তানেরই আরেকটা প্রদেশ ছিলাম, হয়তোবা আরও দূরে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। নলি মানে কি জানো? নলি মানে এক ধরনের অনুমতিপত্র, অনুমতিপত্র। এই অনুমতিপত্র বা এটাকে আমরা বলতে পারি টিকিট। এই টিকিটটা কোথাকার? এই টিকিটটা হচ্ছে এক জাহাজের, জাহাজের টিকিটকে এটা বলতো তখন, হ্যাঁ যে বলতেছে যারা জাহাজের টিকিট কেটে ভেগে পড়ে তাদের আর দিগন্ত কিসের? দিগন্ত মানে কি? যে দিকের কোনো শেষ নাই, অন্ত নাই, তাই না? এটাতেও বুঝি বিরাট দিগন্ত, অসীম দিগন্ত, মানে এদের দিকের একটা শেষ আছে। নদী, নৌকা করে যে কোনো জায়গায় তারা যেতে পারবে। এখন বলতেছে একটু খেয়াল করো, জ্বালাময়ী আশা। জ্বালাময়ী আশা মানে কি? এই যে ক্ষুধার তীব্র যে বাসনাটা, কিসের? ক্ষুধার, ক্ষুধার তীব্র, হ্যাঁ তীব্র বাসনা, বাসনা। ঘরে হাসুন্য মুখ, থোবরার নিরাশা, বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা, অতিরিক্ত প্রখর এটা দেখা যায় তাদের চেহারায়, যে তাদের কিছু নাই। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তারা আর তর্স হচ্ছে না, যে তারা আশা করতেছে হয়তোবা দূরে তাদের জন্য কিছু আছে, হ্যাঁ দূরে তাদের জন্য কিছু আছে, তাদের আর কি তর্স হয়েছে না, তার আর অপেক্ষা করতে চাচ্ছে না, অপেক্ষা করতে চায় না। দিনমান ক্ষণের সবুর ফাঁসির সামিল, যে তারা মনে হচ্ছে এই অপেক্ষাটাকে তারা ফাঁসির সামিল বলে দাবি করতেছে, তাই তারা ছোটে, তারা ছোটে, তারা খালি দৌড়ায়, ঠিক আছে।
এবার কি বলতেছে দেখো, অন্য অঞ্চল থেকে গভীর রাতে ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে সাপের মতো, সর্পিল মানে কি সাপের মতো, হ্যাঁ সাপের মতো এঁকে বেঁকে যে চলে না ওটা, এসে পৌঁছে এদেশে। তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ট্রেনের দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে যখন থামে। ঝনঝন করে ওঠে লোহালক্কর, রাতের অন্ধকারে লণ্ঠন, লণ্ঠন মানে হচ্ছে আলোর উৎস, লণ্ঠন মানে কি আলোর উৎস, এটা কিন্তু একটা ইংরেজি উৎসের শব্দ বলতে পারো তোমরা, আলোর উৎস। এবং লণ্ঠন শব্দটাকে কিন্তু আমরা ওই যে রানার গল্পে পাইছিলাম, কবিতায়, লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এই নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে। আচ্ছা, নিদ্রাচ্ছন্ন মানে কি ঘুমে আচ্ছন্ন, হ্যাঁ ঘুমে আচ্ছন্ন, সবাই ঘুমাচ্ছে, ট্রেনের সবাই ঘুমাচ্ছে, সমস্ত চেতনা চিন্তা কি হয়, চিন্তা সজারু কাটা হয়ে ওঠে, মানে চুলগুলা দাঁড়ায় যায়, ওমা কোমা এটা কেমনে সম্ভব? এটার কারণ হচ্ছে একটু আগে বলছে না এই গ্রামের মানুষ খুনাখুনি পর্যন্ত করে, তো এখন মানুষ যখন জেনে গেছে যে ওই এলাকা দিয়ে যখন ট্রেন যাবে তখন আমাদেরকে একটু বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে, নয় যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই চলে যেতে পারে, ইভেন এখানে বলছে বদনাটাও পর্যন্ত চুরি হয়ে যেতে পারে। এখন বলতেছে তা ছাড়া এদের বহির্মুখ উন্মত্ততা, উন্মত্ততা মানে কি পাগল, পাগল, হ্যাঁ পাগল আগুনে হলকার মতো পুড়িয়ে দেয় শরীর। রেলগাড়ির খুপড়িগুলো, খুপড়ি মানে হচ্ছে বগি, রেলগাড়ির যে বগি থাকে না, পার্টগুলো থাকে না, থেকে আচমকা জেগে ওঠে যাত্রীরা, কেউ কেউ ভয় পেয়ে, কেউ কেউ আবার কৌতূহলে মুখ বাড়ায়। এইরকমও একটা লাইন ছিল বিলাসীতে, যে যারা গ্রামের মানুষ কখনো দেখেনি, ওই যে মৃত্যুঞ্জয়ের খবর যখন অনেকদিন নেয় নাই ন্যাড়া, তখন ন্যাড়া এরকম একটা লাইন বলে যে যারা পল্লী গ্রামের মানুষদেরকে মনে করেন যে অনেক উদার, তাদেরকে এটা বলে রাখি যে পল্লী গ্রামে এমনও হয় যে অনেক মানুষের খবর আমরা 2-2.5 মাস ধরেও নিতে পারি না, এটা স্বাভাবিক। কাদেরকে বলে? যারা ওই যে রেলগাড়ি থেকে মুখটা জানালা দিয়ে বার করে গ্রাম দেখে কিন্তু গ্রামে কখনো আসেনি তাদের। তো এটাও কিন্তু অনেকটা বিলাসী গল্পের মতো, এই লাইনটা অনেকটা বিলাসী গল্পের মতো। আমি খুব দ্রুত পড়ে যাই, হ্যাঁ মুখ বাড়ায়, দেখে আবছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকদের। এই যে এই লোকেরা কারা? কেউ গ্রাম ছেড়ে চলে যেতে চায়, কেউ ডাকাতি খুন খারাপি করতে চায়। আচ্ছা, কোথায় যাবে তারা? কিসের এত উন্মত্ততা? কেন এত পাগল? কেন তারা এত পাগল? হ্যাঁ কিসের চেতনা, কিসের এত অধীরতা, তারা এত অধৈর্য কেন? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, যারা নতুন এই লাইনে এই গন্তব্যে যারা নতুন তারা এদেরকে দেখতেছে, এরা তো পাগল হয়েছে কেমনে? হ্যাঁ এই যে আমার মতো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, আমি সাইড চাইছি কিন্তু পাত্রী নাই। এবার কি বলতেছে দেখো, কিন্তু এরা ছোটে ছোটে আর চিৎকার করে গাড়ির এ মাথা থেকে ও মাথা, এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে, কপালটা কোন জায়গায় গেলে তাদের প্রচ্ছন্ন হয়ে উঠবে সেটা দেখার চেষ্টা করতেছে। ইতিমধ্যে আত্মীয় স্বজন যান পছানের লোক হারিয়ে যায়, যে প্রিয়জনেরা হারায় যায়, মানে এখানে লিখে দিলাম প্রিয়জনেরা, প্রিয়জনেরা। কারো জামা ছেঁড়া, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে মোচড়ে যায়, কারো বা আসল জিনিসটা, আয় হায় আসল জিনিস কোনটা? বদনাটা, যা না হলে বিদেশে এক পাও চলা যায় না। তো এটা থাকে না অনেকের এরকম থাকে যে অন্য কোনো জায়গায় যখন যায় তখন ওয়াশরুমে যেতে আসলে কেমন জানি একটা তারা খুবই হাসফাস করে, কারণ নিজের ওয়াশরুমের সাথে সে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে বাইরে গেলে হয়তো বা করে না। এখন বলতেছে কি করে আলগোছে হারিয়ে যায়, কি করে কিভাবে হারিয়ে যায়? আলগোছে হারিয়ে যায়। হ্যাঁ আলগোছে মানে কি হঠাৎ নিশ্চুপে, বা আমরা বলতে পারি এটাকে নীরবে, নীরবে বদনাটাও হারায় যায়। আসলে এই মানুষগুলা, এই গ্রামের মানুষগুলো এরকম নিয়ে যায়, হারিয়ে যায়। হারাবে না কেন? দেহটা গেলেই হয় এমন একটা মনোভাব নিয়ে ছুটোছুটি করলে তো হারাবেই। যে আমার দেহটা যদি ট্রেনে যায় তাহলে তো আমি অন্যত্র চলে যাব, মানে আমার দেহটাকেই বসানো হচ্ছে মূল টার্গেট। তো আমার আশেপাশের জিনিসগুলো যদি হারায়ও যায় তাও তো কোনো সমস্যা নাই। এটা ঠিক অনেকটা ওই যে অনুপমের মতো, হ্যাঁ অনুপমের মতো। অনুপম এই যে কল্যাণীকে দেখার জন্য, জাস্ট তার একটা আওয়াজ শোনার জন্য সারাটা রাত জেগেছিল, এবং কল্যাণী যখন তাকে দেখলো সে ক্যামেরাটা পর্যন্ত হারাই গেছে, এদিকে তার কোনো আসলে খবর নাই। এবার কি বলতেছে দেখো, অনেক সময় গলায় ঝোলানো তাবিজের ঠোকাটা দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না। মানে
কি বলছে দেখো তো, থোকাটা ছাড়া মানে মানুষের জামা কাপড়ও গায়েব হয়ে যাইতেছে, খালি দেহে যে তাবিজ ঝোলানো থাকে এটা পর্যন্ত থাকে। তারা অবশ্য বয়সের ছোকরা, বয়স হলে এরা আর কিছু হোক না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে, ঠিক আছে, গিরেটা তখন বাঁধতে শিখে। ধরো এটা অনেকটা লুঙ্গি পরার মতো। যারা একটু ইয়াং আছো না তোমরা, ওই যে ধরো নতুন নতুন শূন্যতে খাতনা হয়েছে, ওই টাইমে কি লুঙ্গিটা তো গিট মেরে রাখো না, এই কারণে দেখো ঘুমায় থাকো, একটা টাইমে ঘুম থেকে উঠে দেখো লুঙ্গিটা চলে গেছে বঙ্গোপসাগরের ওই পারে, আর তুমি বঙ্গোপসাগরের এই পারে। কিন্তু যখন তোমাদের বয়স আস্তে আস্তে বাড়ে, লাইক মি অর সানি ভাই, ফাহাদ স্যার, ঠিক আছে, ফাহাদ স্যার তো আমাদের অফলাইন ক্লাসরুমে লুঙ্গি পরে ক্লাস নেয়, তো তার লুঙ্গিটার উপরে যদি আমি ঝুলাও থাকি লুঙ্গি তো খুলবে না। কেন? কারণ তারা গিরেটা দিতে শিখে যায়। মানে এটা আমি মজা করে তোমাদেরকে পড়াইলাম, হয়তো বা তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো বলো এতটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন হ্যাঁ, লুঙ্গি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, কিন্তু আমি আজ পর্যন্ত পড়তে শিখলাম না, বুঝছো? আমার যে ক্লাসটা হইতেছে, এই ক্লাসটা কোথায় হইতেছে, কই থেকে দেখবো? ওকে, পাইছি। কমেন্ট না আসলে আমি ক্লাস দেখবো কিভাবে? এ ভাই, খুবই বিরক্ত। হুম, ওকে। এবার ঘটনাটা হচ্ছে, আসো এখানে আসতেছে। হ্যাঁ, এখানে কি বলতেছে দেখো, অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই, অনেক ধৈর্য। তার দেহ ঝনঝন করে লোহা লক্করের ঝংকারে। এই যে ঝংকার, বলো তো আমাকে, এই যে ঝংকার, এই শব্দটা আর কোন রচনায় আমরা পাইছিলাম? কোন রচনায় ঝংকারটা পাইছিলাম এটা একটু বলো। ঝংকার মানে কি? আওয়াজ। ঝংকার মানে হচ্ছে আওয়াজ, ঠিক আছে। এরপরে কি বলতেছে দেখো, উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ ওঠে, ছুটে পালায় না। হ্যাঁ, দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায়, মানে ইঞ্জিনটা ধরো তেল নেয় আর কি, পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে, ধৈর্যের কাঁটা নড়ে না। আচ্ছা যাক, এতটুকু শেষ। কেনই বা নড়বে নিশুতি রাতে, এত রাতে, হ্যাঁ এক গভীর রাতে, আমরা বলি এটাকে ধরো গভীর বললাম, গভীর রাতে যে দেশে এসে পৌঁছেছে, সে দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই। মানে ট্রেনটা যে স্টেশনে দাঁড়াইছে, সে স্টেশনটা আসলে যে এলাকাটায়, সে এলাকায় কোনো শস্য নেই। কোথায়? এটা কিসের কথা বলতেছে? এটা ওই এলাকার, যে এলাকায় ট্রেনটা এসে থামছে, এলাকার বর্ণনা দিছে। দেখবা সিনেমার স্টার্টিংয়ে একটা এলোমেলো জায়গায় ট্রেন থামে বা গাড়ি থামে বা কিছু একটা হয়, বিরান মাঠ, স্বর ভাঙা পার আর বন্যা ভাসানো ক্ষেত, নদী গহ্বরেও জমি কম নেই, মানে পুরা ফাঁকা, খা খা করতেছে এমন একটা জায়গা। সত্যি শস্য নেই, যা আছে তার যৎ সামান্য। তাহলে এটা একটু পড়ে নিও, কতটুকু আছে? যা আছে তার যৎ সামান্য, অল্প অল্প। কিন্তু এমসিকিউ বা কতে যদি আসে তাহলে তোমাদের অ্যান্সারটা যৎ সামান্যই দিতে হবে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। এটার খুব সুন্দর একটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা বরাবরই খতে আসেই, খতে মনে রেখো আসবেই। তোমরা যারা পরীক্ষা দিছো 25 কিংবা 26 ব্যাচ, এই প্রশ্নটা কিন্তু খতে একবার না একবার হলেও আসছে। বলছে শস্যের থেকে টুপি বেশি, মানে কি জনগণ অনেক বেশি, জনগণ কি বেশি, আর খাবার কি? শস্য মানে কি খাবার, খাবার কি আছে? খাবার তো নাই, খাবার নাই, কিন্তু জনগণ বেশি। ধর্মের থেকে, এবার ধর্মের মানে আমি যে ধর্ম পালন করি এটা দেখানোর মানুষ বেশি, ঠিক আছে। মানে মূলত ধর্মভীরু মানুষের থেকে লোক দেখানো ধার্মিকই বেশি, ধর্মের চেয়ে আগাছাটা বেশি। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ ওঠে যে, মক্তব মানে ধরো জিকির করে না, তোমরা হয়তো বা বুঝো, মসজিদে যখন একসাথে সবাই তেলাওয়াত করে, হ্যাঁ মসজিদে সকালবেলা, মক্তবে আর্তনাদ ওঠে, মনে হয় এটা খোদা তাআলার বিশেষ একটা দেশ। মানে কি? মানুষ খুব ধর্মভীরু। পাশে আমি লিখে দিলাম, মানুষ ধর্মভীরু, ধর্মভীরু। হ্যাঁ, ল্যাংটা ছেলেও
আমশিপাড়া পড়ে, মানে কি আরবি পড়তে পারে, এরাও আরবি পড়ে, ঠিক আছে, আরবি পড়ে। গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমন্বয়ে চেঁচিয়ে ওঠে, পড়তেছে। ছোটবেলায় দেখবা সবাই একসাথে বসে সূরা তিলাওয়াত করতেছে, গোফ উঠতে না উঠতেই কোরআন হেফজ করা সারা, মানে হাফেজ হয়ে ওঠে, তখন হাফেজ হয়ে ওঠে, কোরআন মুখস্থ হয়ে যায় তাদের, হয়ে ওঠে। আর মাশাল্লাহ আমরা কিন্তু দেশিরা যারা আছি তারা বিভিন্ন এই ইসলামিক অনুষ্ঠানগুলোতে বিশ্বের দরবারে জিতে আসতেছি, এটা অনেক প্রাউডের একটা বিষয়। কিন্তু দেশটা কেমন মরার দেশ, হ্যাঁ, দেশটা কি মরার দেশ, শস্য একদম শূন্য, খাবার নাই, শস্য যা বা হয় তার জনবহুলতার তুলনায় যত সামান্য, সেই হচ্ছে মুশকিল। এবং তাই খোদার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। মানে আমি যে ধর্ম পালন করি, ধরো এরকম, আরে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য তো জান্নাতে একটা সব থেকে বেস্ট একটা জায়গা তো বরাদ্দ আছে, মানুষের মনে এই কনফিডেন্সটা আছে, কিন্তু পরক্ষণেই ওদের পেটে তো কোনো খাবার নাই, তখনই তো আবার কনফিডেন্সটা জায়গা। এবার কি বলতেছে দেখো, শীর্ণ দেহ, কি শীর্ণ মানে কি শুকনা, হ্যাঁ, হ্যাংলা পাতলা, শুকনা দেহ নরম হয়ে ওঠে, আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছাড়ালেও, মানে যখন আমি তিলাওয়াত করি, হ্যাঁ, তখন তিলাওয়াত করি তখন খুব সুমধুর আওয়াজে করি, কিন্তু এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে। দীনতা মানে কি গরিব, হ্যাঁ, দীনতা মানে কি অভাব, অভাব, আর অসহায়তায় ক্ষীণতর মানে কি আওয়াজটা চিকন হয়ে যায়, তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে, মানে কি ফুটে ওঠে, আঁকিবুকি কাটে মানে কি ফুটে ওঠে। এইটা হচ্ছে ইনিশিয়াল পার্ট, ইনিশিয়াল পার্টটা ওরকম মজার হয় না, কিন্তু আমি বলতেছি দেখো, শীর্ণ চিবুকের আশেপাশে, চিবুক মানে হচ্ছে চোয়ালের উপরে, হ্যাঁ, এই ঠোঁটের নিচে, আচ্ছা, আশেপাশে যে কটা ফিকে দাড়ি, ফিকে মানে কি হালকা দাড়ি উঠছে, হালকা, হ্যাঁ, এই যে আমার মতো, এই যে আমার মতো, আচ্ছা, তাতে অসংযত দৈবল্য মানে দুর্বলতা, দুর্বলতা, এটা কিন্তু আসতে হচ্ছে ওই যে তোমাদেরকে যখন আমি প্রত্যয়ের আদি ধ্বনির বৃদ্ধির কথা বলছি না, এই দুর্বলতা, দুর্বলকে আমরা যদি চাই তা যুক্ত করে এটাকে বিশেষণ পদে রূপান্তর করতে পারি, অথবা শেষ পদে আমরা কি করতে পারি, শেষ পদে আমরা যদি জফলা যুক্ত করি তাহলে আদি ধ্বনির বৃদ্ধি করতে হয়, তাহলে উ এর বৃদ্ধি তো ও, ঠিক উজ্জ্বলতা থেকে, উজ্জ্বল থেকে ঔজ্জ্বল্য বা উজ্জ্বলতা যখন হয়েছিল ওরকম। এবার দেখো বানানের ক্লাসে আমি বলছিলাম ঝুলে থাকে, তাহলে এই ছিল প্রথম পেজ। এবার দেখো, তাতে মহাত্ম ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াটা চোয়ালের দীনতা ঘোচে না। কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে। তো আমরা জানি যে মাদ্রাসার পড়ালেখাটা, তোমরা কি জানো যে মাদ্রাসা কয় ধরনের হয়ে থাকে? তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা যারা মাদ্রাসার আসো হয়তো বা অনেকে থাকতে পারে এখানে, যে মাদ্রাসা কয় ধরনের হয় জানো তোমরা? কয় ধরনের হয় তোমরা একটু বলো তো। তোমরা অনেকে শোনো না যে কওমি মাদ্রাসায় পড়ে, অনেকে নুরানিতে পড়ে, অনেকে আবার আলিয়া মাদ্রাসায় পড়ে। আচ্ছা তোমরা বললো এটা কত ধরনের, কিন্তু আচ্ছা এটা তো গেল। বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব খতম করে, অনেকে বলতেছে যে অনেকে অনেক পড়ালেখা করে, তারা অনেক পড়ালেখা করে, হ্যাঁ, পড়ালেখা করে, ঠিক ওই বিলাসী গল্পের মতো গ্রাম ছেড়ে যায় লেখাপড়া করতে, কিন্তু কেতাবে যে বিদ্যা লেখা তা কোনো এক বিগত যুগে চড়াই পড়ে আটকে গেছে। তার মানে কি সেই পড়াটা অনেক পুরনো, সেই পড়াটা কি অনেক পুরনো, আপডেটেড কোনো লেখাপড়া না, পুরনো। হ্যাঁ, চড়া কেটে গেলে সে বিদ্যা এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নাই। তার মানে কি একটা প্রশিক্ষক নাই যে শেখাবে কিভাবে পড়ালেখাটাকে কাজে লাগাতে হবে। কি নাই? প্রশিক্ষক নাই, এই গ্রামে প্রশিক্ষক নাই। অতএব কিতাবগুলোর বিচিত্র বা এক্সোটিক, হ্যাঁ, অক্ষরগুলো দুরাস্থ কোনো এক অতীত কালের অরণ্যে আর্তনাদ করে। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা টাইপের অর্থহীন শিক্ষা। এই শিক্ষাটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অর্থহীন শিক্ষা। তার মানে একটু দেখো তো গ্রামবাসী কেমন, এই গ্রামটা এবং গ্রামবাসী কেমন এটা বুঝতে পারছো কিনা? গ্রাম ও গ্রামবাসী, হ্যাঁ, গ্রাম ও গ্রামবাসী কেমন তা বোঝা গেছে কিনা? হ্যাঁ, তা বোঝা গেছে কিনা?
ওকে, ওয়ালাইকুম আসসালাম। এবার দেখো, তবু আশা, কত আশা, তারপরও মানুষের অনেক আশা আছে। হ্যাঁ, খোদা তাআলার উপর প্রগাঢ় ভরসা, মানে কি অনেক গভীর, অনেক বা গভীর ভরসা তাদের। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়। ঠিক আছে, কল্পনাতে কিন্তু মানুষ অনেক সুখী। একমাত্র মানুষের সুখ আছে তার কল্পনায়। তাই যত পারো কল্পনা করতে হবে, তোমাকে নিজের সুখ নিজেই নিয়ে আসতে হবে। এবার কি বলতেছে, কিন্তু ক্ষুধার্ত চোখ বৈরী ভাবাপন্ন ব্যক্তি সুখ। বৈরী মানে কি? বৈরী মানে বিপদ, বৈরী মানে কি? খারাপ, বৈরী মানে কি? বিপরীত। ভাবাপন্ন ব্যক্তি সুখ উদাসীন দুনিয়ার দিকে, উদাসীন দুনিয়ার দিকে চেয়ে চেয়ে আরক হয়ে আসে। কল্পনায় সুখী, কল্পনায় তারা রঙিন, কিন্তু এর বিপরীতে বৈরী ভাবাপন্ন মানে কি? অন্যরকম ভাবাপন্ন মানুষ কিন্তু আরক হয়ে আসে। খোদা এলেম, ইলম যেটাকে বলে, বা জ্ঞান। হ্যাঁ, জ্ঞান বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। তলায় পেট শূন্য মানে কি? তাদের পেট তো খালি। তাদের পেট কি? পেট খালি। খালি পেটে কি জ্ঞান আসে? মসজিদে বাঁধানো পুকুর পাড়ের চৌকোন পাথরের খণ্ডটাই, চৌকোন মানে চার কোনা, হ্যাঁ চার কোনা, বসে শীতল পানিতে অজু বানায়, টুপিটা খুলে তার গহ্বরে ফু দেয়। দেখবার টুপি ফু দিয়ে মাথায় পড়ে, ঠান্ডা করে আবার পরে, কিন্তু শান্তি তারা পায় না। খিদা পেটে শান্তি পাওয়া যায় বলো তো? হ্যাঁ, তোমরা একটু বলো তো, যে তোমরা কি খিদা পেটে কিছু করতে পারবা? খিদা পেটে শান্তি আসে? শান্তি আসে? বলো, শান্তি কিন্তু আসে না, শান্তি আসে না। মন থেকে খাবি খায়। খাবি খাওয়া মানে কি বলো তো? মন থেকে হিমশিম খায় তারা, হিম শিম খায়। দিগন্তে ঝলসানো রোদের দিকে তাকিয়ে চোখ পুড়ে যায়। আসলে মানুষ কেন অনেক উদাসীন, উদাসীনতায় কি ভোগে, উদাসীনতায় তারা ভোগে। এইবার আসো, এরাই, তাই এরা দেশ ত্যাগ করে। তার মানে গ্রাম ছাড়ার প্রপার রিজন, গ্রাম ছাড়ার আমরা একটা প্রপার কারণ পেলাম। হ্যাঁ, প্রপার কারণ কেন মানুষ গ্রাম ছেড়ে যায়। দেখো, ত্যাগ করে সদল বদলে বেরিয়ে ছড়িয়ে পড়ে নলি বানিয়ে। নলি মানে কি? ওই যে টিকিট, হ্যাঁ টিকিট বানিয়ে জাহাজের খালাসি হয়ে। খালাসি মানে হচ্ছে যাত্রী, খালাসি মানে কি? যাত্রী হয়ে ভেসে যায়। কলকারখানার শ্রমিক হয় কেউ কেউ, বাসাবাড়ির চাকর হয় কেউ কেউ, দফতরির এটকিনি। এটকিনি মানে যারা পুস্তক বাধাই করে, যারা বই বানায়, তারা কি করে? বই বানায়। হ্যাঁ, কেউ কেউ বই বানায়। কেউ আবার ছাপখানার মেশিন ম্যান, টেনারিতে চামড়ার লোক। কেউ মসজিদের ইমাম হয়, কেউ মুয়াজ্জিন হয়। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ এমন কি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে আছে এই সকল মানুষদেরকে। কারণ ওই জায়গায় তো আসলে জীবিকা নাই। বুঝতে পারছো? তাহলে গ্রামবাসীর এইখানে পাশে কি লিখবা? তারা কি করে? তাদের জীবিকা কি হয় পরে? হ্যাঁ, তাদের জীবিকা কিসে পরিণত হয়? কিসে পরিণত হয়? দেখো, এবার মজাটা শুরু হবে। হ্যাঁ, দেখো, কেউ কেউ দূর দূরান্তে চলে যায়। কোথায়? বাহে মুলুকে। বাহে মুলুক বলতে এটা একটু লিখবা উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ। হ্যাঁ, নয়তো মনিদের দেশে। এটা আবার সিলেটের ওই দিকে। এটা কোন দিকে? এটা আবার সিলেটের দিকে, মণিপুরীদের ওই দিকে। দূর দূর গ্রামে চলে যায়, যে গ্রামে পৌঁছতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরোতে হয়, মানে অনেক দূর, ডিস্টেন্সটা হবে অনেক। তারা অনেক দূর দূরান্তে চলে যায়। হ্যাঁ, কিসের? জীবিকার তাগিদে, খাবার আশায়। মোষের গাড়িতে, হ্যাঁ খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত। মহিষের গাড়িতে খড়ের গাদায়, গাদা মানে স্তূপ। গাদা মানে কি? গাদা মানে হচ্ছে স্তূপ। এবং এই গাদা শব্দটা আমরা মাসি পিসি গল্পে পাই, মাসি পিসি। হ্যাঁ, আচ্ছা, কত রাত গারো পাহাড়ে দুর্গম। দুর্গম মানে কি? যে জায়গায় গমন করা মুশকিল, যেখানে সহজে গমন করা যায় না, গমন করা যায় না অঞ্চলে। কে কবে বাঁশের মসজিদ তৈরি করেছিল? সেখানেও। তার মানে এই গ্রামে মানুষেরা বেশিরভাগই মসজিদের ইমামতি করে অথবা মসজিদে মুয়াজ্জিন থাকে, কারণ আসলে তারা এই পড়াটাই পড়ছে। এবার কি বলতেছে দেখো, এইবার গল্পটা একটা নতুন মোড় নেয়, ক্যারেক্টার আসা শুরু করে। হ্যাঁ, এই গল্পে ক্যারেক্টার আসা শুরু করে।
একটু আসো, কি বলতেছে, এক সরকারি কর্মচারী সেখানে হয়তো অনেক দিন পায়ে বুট এঁটে, বুট মানে তো জুতা, হ্যাঁ জুতা। আচ্ছা, যেই লাইনগুলো আমি লিখে দিচ্ছি বা মার্ক করে দিচ্ছি, মনে রাখবে এমসিকিউ আসবে। আর এত বড় রচনা যে এমসিকিউতে পার পাওয়া বা ভালো রেজাল্ট করাটা অনেক টাফ, তাই মার্কড লাইনগুলা, এই রচনাটা আমি বলবো যে কয়টা ক্লাস নিয়ে আমার সাথে লাইভে করার চেষ্টা করো, তাহলে দেখা যাবে যে একা পড়ার প্রেশারটা নিতে হবে না। বাইরে বিদেশি পোশাক, দেখো বাইরে বিদেশি পোশাক, বিদেশি পোশাক মানে কি বলতো, প্যান্ট শার্ট, হ্যাঁ প্যান্ট শার্ট। আর দেশি পোশাক কোনটা, এই যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে থাকে যখন। আচ্ছা, মুখমণ্ডলও মসৃণ কিন্তু আসলে ভেতরে মুসলমান। ভেতরে মুসলমান মানে কি, তৎকালীন মানুষের, আমরা মুসলমান বলতে কি বুঝতাম, যে মাথায় থাকবে টুপি, মাথায় থাকবে কি টুপি, হ্যাঁ টুপি, গায়ে থাকবে পাঞ্জাবি, এরকম। কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান, মানে এই লোকটা আবার একটু পশ, হ্যাঁ একটু পশ। কেন? কারণ এইরকম মানে জামা কাপড়ে আসলে মুসলমান এটা বোঝা যাচ্ছে না, তৎকালীন সময়টাই এরকম ছিল। কেউ যদি একটু ওয়েস্টার্ন কিছু পরতো, এখন আমরা ওয়েস্টার্ন ড্রেস বলতে খালি মেয়েদের ড্রেসই বুঝি, যে একটু ছোটো ছোটো কাপড় হবে হ্যান ত্যান, আসলে আমাদের মন মানসিকতা খারাপ। ওয়েস্টার্ন ড্রেস মানে কি, মানে পাশ্চাত্য, মানে বিদেশিরা যে প্যান্ট শার্ট পরে এরকম ড্রেসগুলাই হচ্ছে পাশ্চাত্য বা ওয়েস্টার্ন ড্রেস। তো তখন যারা এটা পরতো, তখন তাদেরকে না মনে হতো না যে ওরা আমাদের দেশি। এটা তো 1940-50-এর দশকের একটা গল্প আমরা পড়তেছি। হ্যাঁ, এই দেখো, সে দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের আজান, মিহি মানে কি আমরা বলতে পারি মিষ্টি, আমরা কি বলতে পারি মিষ্টি কণ্ঠের আজান শুনে চমকে ওঠে। এখন ধরো তুমি এমন একটা জায়গায় গেছো, পৃথিবীতে আমাদের বাংলাদেশ বা মুসলিম বিশ্ব যে দেশটাকে সব থেকে বেশি এখন ঘৃণা করে, সেটা কোনটা বলো তো, ইসরায়েল। তো চিন্তা করো, ইসরায়েলে যদি এখন প্রত্যেকটা অঞ্চলে, হ্যাঁ যদি আজান শুনে মানুষ ইনশাল্লাহ, তাহলে সবার মনটা কীরকম, একটু অবাক হয়ে যাবে না, আরে এখানে আজান হচ্ছে, এবং আজানটা যদি আরও মিষ্টি কণ্ঠের হয়, তখন আরও ভালো লাগা শুরু হবে না একজন মুসলিমের জন্য। তো এই ঘটনাটা অনেকটা ওরকম, যে এত দুর্গম জায়গায় এত মিষ্টি কণ্ঠের একটা আওয়াজ, এটা কেমনে পসিবল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও দমে যায়। দমে যায় মানে কি, চলে যায়। সে এখন শিকার করতে চায় না, হঠাৎ করে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, তার এখন জানতে হবে কিরে এই আজানটা কে দিল, আমি সেই মৌলবীর সাথে দেখা করতে চাই। হ্যাঁ, পরে মৌলবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়, আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে কেন দিন কাটায় এটা তার জিজ্ঞেস করতে হবে। লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা, বন্য শূন্যতা, সে একা, অনেক একা, জাস্ট লাইক সাকিব ভাই, জাস্ট লাইক, হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে ভাই, ওকে। আপনার দৌলতখানা, দৌলত মানে আমরা বুঝি যে সম্পত্তি, খানা মানে বাড়ি, হ্যাঁ এরকম একটা কিছু বুঝি আমরা। তো বলতেছে আপনার দৌলতখানা, শিকারী জিজ্ঞেস করতেছে আপনার নাম কি। মৌলবী নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে উঠল, হ্যাঁ তাছাড়া মুহূর্তেই খোদার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। শিকারীও পাল্টা প্রশ্ন করে, বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে প্রশ্ন জাগে, হঠাৎ মৌলবীর মনে একটা প্রশ্ন জাগে, কিরকম দেখো দেখো একটু দেখো, একটু পরে আমরা মুজিদের এন্ট্রি পাবো। হ্যাঁ, শিকারীও পাল্টা প্রশ্ন করে, বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মধ্যে স্মৃতি জাগে, সে একটু নস্টালজিক হয়ে ওঠে, নস্টালজিক, হ্যাঁ তার পুরাতন কথা তার মনে আসতে শুরু করে, কিন্তু সংযত হয়ে বলে, সংযত মানে কি থেমে যায়, কারণ সে সত্যটা বলতে চায় না। সে কি, সে সত্য বলতে চায় না, তো চুপ করে থাকে। আচ্ছা, এবার বলতে পারো যে মৌলবী মিথ্যা কথা বললে, আরে বলতে চাই যাচ্ছে না, সত্য বলতে মানে তার অ্যাকচুয়াল সিচুয়েশনটা বলতে সে লজ্জা পাইতেছে। এধারের লোকদের মধ্যে খোদা তাআলার আলোর অভাব, লোকটা বলতেছে, সংযত হয়ে বলতেছে যে আমি এখানে কেন আসছি, কারণ এই এলাকায় মানুষদের মধ্যে খোদা তাআলার বিশ্বাসটা খুব কম, হ্যাঁ আলোর অভাব, লোকগুলো অশিক্ষিত কাফের, আমি তাদেরকে শিক্ষিত করতে চাই, তাই এদের মধ্যে আলো ছড়াতে সে এসেছে এই জায়গায়। বলে না যে দেশে শস্য নাই, সে স্বীকার করতেছে না যে তার গ্রামে তো কোনো শস্য নাই, এই কারণে সে গ্রামান্তর হয়ে এই জায়গায় আসছে, এইটা সে বলতে চায় না, সে ভাব নিচ্ছে। হ্যাঁ আচ্ছা, বলে না যে দেশে শস্য নাই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা, এই মানে কথা রইল এরকম যে হচ্ছে তুমি প্রথম দিন তোমার এক বান্ধবীর সাথে দেখা করতে গেছো, তো বান্ধবী অনেক পশ, ভেরি রিচ গার্ল, আর তুমি হলো আমার মতো খয়রাতি, ঠিক আছে। এখন তোমার যখন দেখাইতেছে তখন তুমি আরে আমার তো একটা গাড়ি আছে, অডিএস,
হ্যাঁ, আমার তো বিএমডাব্লিউ আছে, আমি এক গাড়িতে 2 দিন উঠি না, আমি এক এক দিন এক এক গাড়িতে উঠি। হ্যাঁ, আমি বিল গেটসের পুত, এরকম বলতেছো। এবার দেখো, মানে এরকম ফাত্রা ফাওয়াজি করতেছে। দূর জঙ্গলে বাঘ ডাকে কচিত, মানে হঠাৎ কখনো হাতির ডাবরে কুদে নেমে আসে, হাতির পাল তখন নেমে আসে। কিন্তু দিনে 5-7 বার দীর্ঘ শাল গাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে, সেটা মৌলবীর গলা। কিসের গলা? এটা আজান দেয়, আজান দেয় 5 বার তো আজান দেয়, এবং ধরো 7 বার যেহেতু বলছে না, এটা আসলে এমনি বলছে, মানে অন্যান্য ইসলামিক কোনো মাইকের মাধ্যমে সে বিভিন্ন ধরনের তিলাওয়াত করে থাকে। বুনো ভারী হাওয়া তার হালকা কগাছি দাড়ি, কগাছি মানে সামান্য কিছু দাড়ি থাকে না হুজুরদের, হ্যাঁ, ওরে গভীর রাতে হয়তো চোখের কোনাটা চকচক করে ওঠে বাড়ি ভিটেটার জন্য। মানে কি, বাড়ির যেই তোমার স্মৃতি, বাড়ির কথা মনে পড়ে, এটা কিসের জন্য? বাড়ির কথা মনে করে, মনে করে চোখে অশ্রু আসে, অশ্রু। হ্যাঁ, এটা ভাবে, শিকারী ভাবে, এই কথাগুলো ভাবতেছে যে হায় রে, লোকটা বাড়ি ঘর ছেড়ে এখানে আসছে, কিন্তু সেটা শিকারীর কল্পনা মাত্র। সেটা কি? সেটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ, শিকারের কল্পনা মতো। আরে এক এক দিন এক এক গাড়ি, এটা আসলে তোমরা কি মনে করছো এই যে আমি নতুন নতুন জামা কাপড় পরে লাইভ নিতেছি মানে কি আমি খয়রাতি না? আরে ভাই, আমার মতো খয়রাতি দুনিয়ায় খুব কম পাবা, ঠিক আছে? এই যে ধরো কি বলবো, আর আসলে বলার কিছু নেই, এগুলো সব মানবতার দেওয়াল আছে। বিভিন্ন এলাকায় আমি যাই, তখন মানবতার দেয়াল খুঁজি, সেই দেয়ালে যদি মানবতা, খুব বড় মানবতা কোনো মানুষ থাকে, তারা খুব ভালো ভালো জামা কাপড় দেয়, সেই জামা কাপড়গুলো আমি নিয়ে আসি এবং পরি এবং তোমাদের সামনে আসি। এগুলো আসলে আমি একদিন একটা কাপড়ই ইউজ করি, কারণ এটা ধারবাকির কাপড়, তা আবার ফেরত দিয়ে দিতে হয়। এবার একটু আসো, আচ্ছা দেখো, আস্তানায়, আস্তানা মানে কি? এই আস্তানা শব্দটা কোথায় ছিল বলো তো? কোন কবিতায় ছিল বলো তো? কোথায় ছিল? পেজ নাম্বার 304-এ ছিল। হ্যাঁ বলো তো, সেই 304-এর শুরুর দিকে ওই জায়গায়, মানে তোমার 303 এবং 4 নম্বর পেজে একটা কবিতা আছে, 28 লাইনের একটা কবিতা, কবিতাটা লিখছে শামসুর রহমান। এবং সেটা কোন কবিতা দেখি তোমাদের পড়া মনে আছে কিনা। সাফ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা, তবু নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যেন দীপ্ত হয়ে ওঠে। দীপ্ত মানে কি? আলোকিত হয়ে ওঠে, আলোকিত হয়ে ওঠে। সে কথা জানে না, সে ভাবতেও পারে না হয়তো। মানে হঠাৎ করে এই মৌলবী, আসলে সে মনে করতেছে মৌলবীটা আসলে অনেক স্যাড, কিন্তু এখনই তার টার্নিং পয়েন্টটা যে আসলো সে ভাবে নাই। এই যে সেই টার্নিং পয়েন্টটা দেখো, এই যে শুরু, গল্পের স্টার্টিং দেখো এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় স্টার্টিং, খুবই মজার কাহিনী। একদিন শ্রাবণের শেষে, কোন মাস? শ্রাবণ। শ্রাবণের পরে কি আসে? ভাদ্র। আচ্ছা, ভাদ্রের শুরুতে তো, ভাদ্র মাসে জানি এলাকা রাস্তাঘাটের কুকুরদের মধ্যে জানি কি হয়, ওরে মা গো মা, ঠিক আছে, এমন পাগল হওয়া হয়, বাকিটা তো আমি না বললাম, তোমরা তো জানোই ব্যাপারটা। আচ্ছা, নিরাগ পড়েছে শ্রাবণের শেষ দিকে। নিরাগ পড়া মানে কি জানো? গুমোট আবহাওয়া। গুমোট আবহাওয়া, গুমোট আবহাওয়া মানে কি? গুমোট আবহাওয়া মানে হচ্ছে একদম, মানে কোনো বাতাস নাই, একদম নিস্তব্ধ, কেমন জানি একটা হাওয়াশূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তরার বিস্তীর্ণ ধানক্ষেত নিথর, কোথাও একটা কম্পন পর্যন্ত নাই। আকাশে মেঘ নাই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। তামার মতো একটা কালার হয় সূর্যে, হ্যাঁ, গোল্ডেন প্রায়। এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বের হয়, কারণ একসাথে তারা মাছ চাষও করে। এখন ঠিক আছে, হ্যাঁ, ভাদ্র মাস ইজ ভেরি ডেঞ্জারাস মাস। আই রিয়েলি ডোন্ট লাইক ভাদ্র মাস। ইফ আই গো আউট, দেন সাম কুকুর ঘেউ ঘেউ অ্যান্ড দে ওয়ান্ট টু, দে ট্রাই টু বাইট মি অ্যান্ড আই গো অ্যাওয়ে ফ্রম দেম অ্যান্ড গো হোম অ্যান্ড স্লিপ। ইয়েস, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ভাদ্র মাস। এটা হচ্ছে খুব সুন্দর একটা কবিতা, খুব সুন্দর একটা প্যারাগ্রাফ। এভাবে আগে প্যারাগ্রাফ লিখতাম, বুম চুং ইংলিশ ওয়ার্ড দিয়া, তো রে বাবা রে বাবা। এই আমার ইংলিশ খাতাটা যদি কোনো তোমার হচ্ছে ব্রিটিশ কোনো মানুষের কাছে যায়,
তারা আসলে খুব আফসোস করবে এবং দুঃখ প্রকাশ করবে যে আমরা আসলে কেন এদের দেশে গেছিলাম স্বাধীনতা, মানে তাদের দেশটাকে চালাইতে, শাসন করতে, ওরা আর আসতোই না। এর জন্য আমি আগেও বলছি, এখনও বলতেছি, ইংরেজদের সাথে যদি আমার একটা কথোপকথন হতো না, তারা এত আমাদের শোষণ করতে পারতো না, আমাদের সম্পদগুলো আমাদের দেশেই থাকতো। এবার আসো, এখন কি বলতেছে, এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বের হয় ওই গুমট বাঁধা আবহাওয়ায়, ডিঙিতে, মানে কি নৌকা, হ্যাঁ ডিঙিতে, এটা হচ্ছে নৌকা, ছোট ছোট নৌকা, দুজন করে, সঙ্গে কোচ এবং জুথি। এটা কি জুথি? এটা হচ্ছে মাছ ধরার যন্ত্র বিশেষ, মাছ ধরার যন্ত্র বিশেষ, হ্যাঁ মাছ ধরার যন্ত্র বিশেষ। নিস্পন্দ ধান খেতে প্রগাঢ় নিঃশব্দতা। প্রগাঢ় মানে কি গভীর, চুপচাপ, কারণ আওয়াজ পেলে তো মাছ ভাগবে। এখন ঠিক আছে, এখন কি বলতেছে, কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিরে গেল, কা কা এরকম আওয়াজ করতো। ঠিক আছে, অতি সন্তর্পণে, এই অতি সন্তর্পণে এই লাইনটাও আমরা মাসি পিসি রচনায় পাই। ওই যে বিলাসী যখন ঘুমায় তখন অতি সন্তর্পণে মাসি এবং পিসি সব কিছু রেডি করে। ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, ঢেউ হয় না, একদম চুপ কইরা, শব্দ হয় না, গলুয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। গলুই কি? গলু এখন অনেক বলবা সাকিব খানের সিনেমা, সুপারস্টার সাকিব খানের কথা বলতে, তোমরা তো আসলে এদের সিনেমা দেখো না, দে আর সুপারস্টার। সাকিব খান ইজ গ্রেটার দেন শাহরুখ খান, এটা তো তোমরা বিশ্বাস করবে না। আমার কথা কেন বিশ্বাস করবে তোমরা? এই গলুই হচ্ছে নৌকার যে সামনের জায়গাটা না, একদম নৌকার সামনে যে সরু জায়গাটা, ওই জায়গায় একদম, এই জায়গায় রোজ আর জ্যাকের মতো দাঁড়ায় আছে, চিন্তা করো। হ্যাঁ, তাইলে এই টাইটানিক বোঝে, তাইলে এটা কি লিখবো আমরা? নৌকার সামনের দিক, হ্যাঁ নৌকার সামনের দিক। গলিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, একদম মূর্তির মতো, কোনো শব্দ করতেছে না, তীক্ষ্ণ চোখে, চোখ ধারালো দৃষ্টি। ঠিক আছে, ধারালো দৃষ্টি। এখন চিন্তা করো, আমার সাথে যদি আই কন্ট্যাক্ট হয়, ধরো বলিউডের এক বিখ্যাত নায়িকার, আমার ধারালো দৃষ্টি দিয়েই তো সে একদম কুপকাত হয়ে যাবে। এবার কি বলতেছে দেখো, ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি এঁকে বেঁকে চলে, সে দৃষ্টি এঁকে বেঁকে চলতেছে, যে কোন জায়গায় কি আছে না আছে একটু চেক তো করতে হবে। বিস্তীর্ণ ধান ক্ষেতের এক প্রান্তে তাহের এবং কাদের বসে আছে। এখন এই যে গল্পের শুরুতে একদম স্টার্টিংয়ে কোন দুইটা ক্যারেক্টারের নাম আমরা পাই? দেখো, ওইদিকে শিকারীর নাম নাই, মৌলবীরও নাম নাই, কিন্তু সর্বপ্রথম যে চরিত্রটা আমাদের সামনে আসে, যে চরিত্র, সার্টিফাইড চরিত্র, হ্যাঁ চরিত্র আমাদের সামনে আসে, সেটা হচ্ছে তাহের এবং কাদের। এখন তাহের কাদের রতনের বোনের নাম কি একটু বলো? ভাদ্র মাসটা এডিট করবি মানে? ভাই যদি ভাদ্র মাসটা তোরা এডিট করতে চাস, তাহলে ওই যে সাম কুকুরস আর ঘেউ ঘেউ ওই পার্টটুকু এডিট করে দিস, ঠিক আছে? কারণ রাস্তাঘাটে নামতে খুব ভয় লাগে। এবার আয়। আচ্ছা, এখন ওরা একান্ত সময় কাটাতে চায়, তো আমাদেরকে কেন কামড় মারতে চায় ওই টাইমে? তোদের কি আমি ডিস্টার্ব করছি? এটা রাস্তার কুকুরগুলা বুঝে না, ঠিক আছে? এবার দেখো, আচ্ছা তাহের দাঁড়িয়ে সামনে, এই দেখো তাহের এবং কাদের এর ভিতরে তাহের এক ভাই, এরা তো দুই ভাই তোমরা জানো। তাহের সামনে দাঁড়ায় আছে, চোখ তার তেমনি শিকারীর সুচাগ্র একাগ্রতা, সূচের মতো একদম ধারালো, তার একাগ্রতা মানে কি একদম ফোকাসড, সে কি একদম ফোকাসড, হ্যাঁ ফোকাসড। ওই যে জাওয়াদের মতো, জাওয়াদ যেমন মৌসুমীর দিকে ফোকাসড, ওরকম দেখো তেমনি মূর্তির মতো বসে কাদের ভাইয়ের ইশারার অপেক্ষা করতে থাকে। দাঁড় বাইছে, ধরো বৈঠা বাইছে, নৌকা বইছে, কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয় তুলো, কারণ আলতো ভাবে, কিভাবে সে নৌকা বইছে? আলতো ভাবে, হ্যাঁ আলতো ভাবে। এখন হ্যাঁ হাসুনির মা, রাইট, হাসুনির মা রে, হ্যাঁ হাসুনির মা। ওকে, না ওরা আমাকে ওদের ফ্রেন্ড ভাবে না, একমাত্র চিড়িয়াখানার বানরগুলা আমাকে বন্ধু ভাবে। দে আর লাইক মাই ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস। খুব ভালো লাগে আমার, আমি একটা বাদর পালবো, মানে হচ্ছে একটা বানর আমি আমার বাসায় আনবো, ঠিক আছে? আরে দেখতে সেই কিউট লাগে। আরে ভাই বাদাম আমিও এমনি এত সফিস্টিকেটেড ওয়েতে বাদাম ভেঙে খাই না, ওরা সুন্দর মতো বাদামটা এরকম করে ফাটায়, দুইটা দানা বের করে তারপর খায়,
মানে কলা দিলে খুব সুন্দর ছিলে, কলা পাইলে তো সানি ভাই একদম কামড়ায় শেষ করে দেয়। আর ওরা কি সুন্দর সফিস্টিকেটেড ওয়েতে ছিলে তারপর খায়, দেখতেই ভালো লাগে। ঠিক আছে, এবার দেখো, এবার কি বলতেছে, হঠাৎ তাহের ঈষৎ, ঈষৎ মানে হালকা, হালকা, হ্যাঁ হালকা কেঁপে ওঠে, একদম বাহুবলী হয়ে গেছে। এখন একটা স্বীকার করতে হবে, হ্যাঁ কে এটা? এটা হচ্ছে তাহের বাহুবলী। এইবার আসো, মুহূর্তে শক্ত হয়ে যায়, কেঁপে শক্ত হয়ে যায়, সামনের দিকে, সামনের দিকে চেয়ে থেকেই পেছনে আঙ্গুল দিয়ে ইশারা করে ওর ভাই ভাল্লাল দেব। হ্যাঁ, সামনে বায়ে, একটু বায়ে, কটা শীষ নাড়ছে, ধানের শীষ নড়ছে, নিরাগ পরা বিস্তীর্ণ ধান খেতে কেমন স্পষ্ট দেখা যাচ্ছে সেই নড়াটা। কি এক সিনারিও দেখো। আরো বায়ে, সাবধান, আস্তে। হ্যাঁ, তাহেরের আঙ্গুল অদ্ভুত ক্ষিপ্রতায় সেসব নির্দেশ দেয়। ততক্ষণে সে পাশ থেকে আলগোছে কোচটা তুলে নিয়েছে। কোচ মানে হচ্ছে এটা মাছ ধরার জন্য এক ধরনের বর্ষা থাকে, মাছ নিয়ে টান দেয়। আচ্ছা, নিতে একটু শব্দ হয়নি, তার প্রমাণ ধানের শীষ এখনো নড়ছে। কারণ ধানের শীষ নড়তেছে মানে কি ওই জায়গায় মাছটা আছে, হ্যাঁ, ও অ্যালার্ট হয়ে যায় নাই। তারপর কয়েকটা নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত, দূরে যে কয়টা নৌকা ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে এমনই নিঃশব্দে ভাসছিল সেগুলোও থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, ধনুকের মতো টান টান হয়ে ওঠে তাহেরের কালো দেহটির দিকে। একটু দেখো, তাহেরের দেহের কালারটা কি ছিল? কালো। এটা একটু পড়বা এমসিকিউর জন্য, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশ কেঁপে উঠলো, তীরের মতো বেরিয়ে গেল একটা কোচ, সাই কইরা, হ্যাঁ, সাঝাক এরকম। আচ্ছা, তারপর কি হলো? একটা মাছ ধরছে, একটু পরেই বৃহৎ রুই মাছ হা করে ভেসে ওঠে। আবার নৌকা চলে ধীরে ধীরে সন্তর্পণে। সিনারিও ডান। এইবার দেখো, এক সময় ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পৌঁছালো। সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউর লাইন, হ্যাঁ। আর এই যে মতিগঞ্জ, এই মতিগঞ্জ, এই জায়গাটা, এই প্লেসটা তোমার এই পুরা রচনার জন্য একটা ইম্পর্টেন্ট। কাদের পেছনে বসে তেমনি নিষ্পলক দৃষ্টিতে, নিষ্পলক মানে অপলক বলতে পারো, অপলক, যে পলক পড়ছে না, দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের দিকে, তার আঙ্গুলের ইশারার জন্য। যে ভাই সামনে থেকে বলতেছে এদিকে এদিকে, ও পিছনের থেকে দেখতেছে কোন দিকে যাব, এদিকে না এদিকে, এরকম একটা সিনারিও চলতেছে। সেও তাকায়, দেখে মতিগঞ্জের সড়কের উপরেই একটি অপরিচিত লোক। এইবার এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার সানি ভাইয়ের এন্ট্রি হচ্ছে গল্পে। আচ্ছা, মিস্টার মজিদ সানি, অপরিচিত লোক আকাশের দিকে হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ কালকেই যাতে আমার বিবাহটা হয়ে যায়, ধরো এরকম, হ্যাঁ। আচ্ছা, হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, শীর্ণ মুখে কগাছি দাড়ি, এই যে আমার মতে, আমার মতে, আবার তোমরা আবার আমারে ভাইবো না, ঠিক আছে। কগাছি দাড়ি, চোখ মিলিত, মানে কি এটা হচ্ছে অমলিন, হ্যাঁ। আচ্ছা, মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই, লোকটি এমনি তাকায় আছে, মোনাজাত করতেছে, ইয়া আল্লাহ তুমি আমার কথা শোনো। আচ্ছা, নিরাগ পরা আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করতেছে, কারণ তার ভিতরে কোনো চেঞ্জ নাই, সে ওরকমই আছে, ঠিক আছে। বানরের চর কিসের জন্য খাবো? বানরের চর, দে আর লাইক মাই ফ্রেন্ডস হানি ব্রো, হ্যাঁ, ওরা আমার বন্ধু, ওরা আমাকে কি চর দিবে? আমার শত্রু হচ্ছে ওই কুকুরগুলা, দে আর জাস্ট ডুইং ঘেউ 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 হোয়েন এভার দে সি মি, আই এম জাস্ট ফেড আপ, ঠিক আছে। নাইস ইংলিশ বাই দ্য ওয়ে। এবার দেখো, এই যে তোমার ওই যে কিছু পশ পোলাবাইন আছে না, চ্যাট করলে BTW লেখে, XD লেখে, মানে কি এগুলি? ROFL, এই যে আর কি জানি, রোলিং অন দ্য ফ্লোর লাফিং, তারপর আরেকটা আছে না, রোলিং অন দ্য ফ্লোর ইয়োর অ্যাজ লাফিং, পশ্চাৎ লাফিং, এটা আবার কি কথা? এটা কি হয়? এই পশ পোলাপাইনদের কথা আমি বুঝি না, আমি তো খ্যাত খামার, ঠিক আছে। ওই মুখের মধ্যে সুপারি নিয়েও আমি কথা বলতে পারি না, লাইক সানি ভাই, লাইক লিটারেলি বেসিক্যালি বলতে বলতে একদম মুখটা আওলায় ভালায়, ভাই রে ভাই, এছাড়া আর কোনো ইংলিশ নেই ওদের অভিধানে। এবার কি বলতেছে দেখো, তাহের আর কাদের অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে, মাছকে সতর্ক করে দেবার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে, ঈষৎ আওয়াজ হয়, সেদিকে কারোর কোনো দৃষ্টি নাই, কারণ এই লোকটা, হ্যাঁ, এই লোকটা তোমার
এমনভাবে আছে, হ্যাঁ এমনভাবে এই লোকটা আছে, বাই দ্য ওয়ে বিটিডাব্লিউ। মানে ধরো এখন রাস্তাঘাটে আমি যদি এখন ডান্স শুরু করে দিই, একদম চিন্তা করো, আমি গেছি ধরো তোমাদের একটা ইভেন্টে, হঠাৎ করে যে আমার মনের মধ্যে কি হয়েছে, মজিদ তো মোনাজাত করতেছিল, হ্যাঁ মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, তা আমি যাই নাচ শুরু করছি, সাকি সাকি, অস্থির নাচ, এমন নাচ নোরা ফাতেহিও এমনি নাচতে পারে না যেমনি আমি নাচবো, ঠিক আছে? তাইলে কেমন লাগবে? অবাক হয়ে যাবে না তোমরা? ঠিক এরকম অবাক করার মতোই একটা কাজ মজিদ করে, ঠিক আছে? এবার দেখো নাটকীয় একটা প্রবেশ, হ্যাঁ এক সময় লোকটি মোনাজাত শেষ করে, মানুষ তো ভাবছিল ওই মোনাজাত করতে করতে মনে মরে গেছে, কিন্তু না, সে ওঠে, কিছুক্ষণ কি ভেবে ঝট করে পাশে নামিয়ে রাখা পুটুলি তুলে নেয়। পুটুলি মানে একটা ব্যাগ বা বস্তা, হ্যাঁ ওই যে বস্তা, ওই পিঠে ধরো জামা কাপড় নিয়ে আসছে, সেই পুটুলিটা পোটলা, পোটলা এটাতে বলতে পারা হচ্ছে পোটলা। হ্যাঁ আমরা আবার ওই যে যারা ঢাকায় এই এলাকায় থাকে না, তারা ওই যে কিছু নিষিদ্ধ দ্রব্য ক্যারি করে, কিছু দুষ্টু ছেলে পেলে আছে বুঝছো, ওরা নিষিদ্ধ দ্রব্য ক্যারি করে, তো ওইটার আমরা পোটলা বলি। এই আশেপাশে যারা থাকে, হ্যাঁ ওই মাদক দ্রব্য যারা ক্যারি করে নিয়ে যায়, ওই যে পোটলা, পোটলা ধরা খাইছে, এরকম কিছু কথা বলি। তো এই পোটলা আর ওই পোটলা এক না। এখন বলতেছে দেখো, তারপর বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। এই উত্তর দিক, এখন ভাই আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা না আমি বুঝি না। এই যে গ্রামের থেকে কেউ যখন আসে না, তো ফোন দিছি, হ্যালো, হ্যাঁ দুদু দাদা কোথায় তুমি? ওই যে দুদু মিয়া, আম্মুর যদি দুদু চাচা হয় তাহলে আমার তো দুদু দাদা হবে। তো ধরো কোথায় আপনি, সে বলে এই যে বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে, উত্তর দিকে। এখন আমি চার দিকে ঘুরি, এটা উত্তর, এটা উত্তর না, এটা উত্তর, চার দিকে ঘুরে দেখি হে নাই। তা আমি উত্তর দিক কোন দিক? এই যে হাতের ডান দিকে যায় বাম দিক। তা আমার হেডা কোন? আমি এদিকে আসি, মানে আমি বুঝি না আর কি। এরপর কি বলছে দেখো, উত্তর দিকে খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম। তাহলে মহব্বতনগর গ্রামটা মতিগঞ্জ থেকে কোন দিকে, যদি এই প্রশ্নটা আসে, হ্যাঁ যে মতিগঞ্জের, মতিগঞ্জের থেকে, থেকে হ্যাঁ থেকে কোন দিকে, কোন দিকে, তাহলে অ্যান্সার কি দিবা? এটা হচ্ছে উত্তর দিকে। আর উত্তর দিক এই কথাটা বিদ্রোহী কবিতায় পাইছে, আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পুরবী হাওয়া, এরকম একটা লাইন আছে। আবার রেইনকোট গল্পেও উত্তর দিকটা কিন্তু বলা আছে, ওই যে মনে আছে যে হচ্ছে একটা তোমার হচ্ছে টং দোকান ছিল, পান বিড়ির একটা দোকান ছিল, সেই দোকানের ছেলেটা উত্তরের দিকে চেয়ে থাকে এবং নুরুল হুদা এসে ওই দিকেই তাকায় থাকে, আমরা কিন্তু পাইছিলাম। এবার একটু আসো, হ্যাঁ আচ্ছা, তাহের ও কাদেরের বাড়িও সেখানে, তাহলে তাহের এবং কাদেরের বাড়ি কোথায়? মহব্বতনগরে। ওকে, এবার আসো, এইবার কি বলতেছে দেখো, এবার বলতেছে অপরাহ্নের দিকে মানে দুপুরের শেষের দিকে মাছ নিয়ে দুভাই বাড়ি ফিরে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা, মানে ভিড়। খালেক ব্যাপারীটাকে, হু ওয়াজ খালেক ব্যাপারী? আই ডোন্ট নো হু ওয়াজ খালেক ব্যাপারী, বাট হি হ্যাজ টু ওয়াইফস। ও মাই গড, খালেক ব্যাপারীকে চিনতে হবে এবার। চলো চলো এখন আমি খালেক ব্যাপারীকে দেখাই। হ্যাঁ খালেক ব্যাপারী, তো খালেক ব্যাপারী কোথায় চিন্তা করো, এই যে খালেক ব্যাপারী আছে, আমরা পাইছি, দেখো তো এই যে দেখো খালেক ব্যাপারীটাকে একটু দেখো, চরিত্র পরিচিতিতে খুব সুন্দর মতো লেখা আছে এবং কালকে আমি তোমাদেরকে পড়াইছি। খালেক ব্যাপারী লাল সালু উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র। এই রচনাতে কয়েকটা ক্যারেক্টারকে খুব বেশি হাইলাইট করা হয়েছে, যার ভিতরে তো মজিদ তো আছে, রহিমা ক্যারেক্টারটা আছে, যাদের স্ক্রিন টাইমটা অনেক বেশি। এরকম আরেকজন হচ্ছে খালেক ব্যাপারী, সে হচ্ছে ভূস্বামী। ভূস্বামী মানে কি? স্বামী মানে মালিক আর কি, ভূমির মালিক, ভূমির মালিক যার অনেক জমি জমা সয় সম্পত্তি আছে, ঠিক আছে? এরকম এটা হচ্ছে ওই যে ওরকম ন্যাক্কারজনক বা চরিত্রহীন কোনো খারাপ মানে চরিত্র না আর কি, ওই গোকুলের মতো না মাসি পিসির, কিন্তু এটাও ওরকম মানে ব্যক্তিত্ববান কোনো চরিত্র না। প্রতিপত্তির অধিকারী হওয়ায় তার কাঁধেই রয়েছে মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব, মানে ওই যে প্রিয় অভিভাবক, হ্যাঁ ওই যে নাটক কম করো প্রিয়, এই প্রিয় অভিভাবকটা হচ্ছে এই বেটায়, প্রিয় অভিভাবক, হ্যাঁ অভিভাবক, তো এই হচ্ছে প্রিয় অভিভাবক। এবার দেখো তাহলে এতটুকু তো আমরা বুঝছি যে প্রিয় অভিভাবকটাকে।
আচ্ছা, এবার একটু দেখো, হ্যাঁ, গ্রামের সেখানে লোকেরা আছে, তাদের বাপও আছে, হ্যাঁ, সন অ্যান্ড ড্যাডস আর দেয়ার। ভেরি গুড ইন ইংলিশ। হ্যাঁ, আজকের ক্লাসটা ইংলিশেই নিয়ে মনে করতেছি। হ্যাঁ, সকলের কেমন গম্ভীর ভাব, এভরিওয়ান ইজ জাস্ট জাস্ট সাইলেন্ট। সবার মুখ চিন্তায় নত, ভেতরে উকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা। কোন লোকটা? ওই যে মোনাজাতধারী লোকটা। হ্যাঁ, যে লোকটা মোনাজাতধারী সেই লোকটা। হ্যাঁ, আচ্ছা, সেই লোকটা আবার পাগলা। নৌকা থেকে মতিগঞ্জের সড়কের ওপরে যখন যাকে মোনাজাত করতে দেখেছিল সেই লোকটা কেমন একটু দেখো। তার শারীরিক পরিচয়টা দিচ্ছে। হ্যাঁ, তার শারীরিক অবস্থার কথা বলছে। শারীরিক অবস্থা এটা কেমন? এটা হচ্ছে রোগা, বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুঝে আছে। কোটরাগত নির্মিলিত, সেই কোটরাগত মানে চোখটা গর্তের ভিতরে ঢুকে গেছে, নির্মিলিত চোখে একটু কম্পন নাই, চোখ কাঁপতেছে না, মানে একদম স্পষ্ট দৃষ্টিতে সে সব কিছু দেখতেছে, অবজার্ভ করতেছে। এবার কি বলতেছে দেখো। এভাবেই মজিদের প্রবেশ হলো মহম্মদনগর গ্রামে। প্রবেশটা নাটকীয় হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকের পক্ষপাতী। কেন? তারাও তো বিনোদন সন্ধানী, বিনোদন চায়। আচ্ছা, বিনোদন চায়। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটার বড় অশ্বত গাছ থেকে নেমে আসবে। মানে কি বলতেছে জানো? যে মানুষ তাকে বেশি অ্যাকসেপ্ট করবে, যে স্বাভাবিকভাবে আসবে সেটা তো অ্যাজ ইউজুয়াল। কিন্তু কেউ যদি এখন ধরো আমি আমার শ্বশুরবাড়িতে এন্ট্রিটা যদি হেলিকপ্টার দিয়ে নিই, তাহলে তো মানুষ চেয়ে চেয়ে দেখবে, ও মা গো মা, আমার শ্বশুরে তো চারিদিক থেকে বলবে, ও ভাই আপনি তো একটা পোলা আনছেন, হেলিকপ্টার দিয়ে আসছে, ওরে কি বড়লোক পোলা। কিন্তু পোলা তো ওই যে বিয়ের কাপড় চোপড়ও দেখবা মানবতার দেয়াল থেকে নিয়ে ভাগছি আমি, ঠিক আছে? তো এটা তো মানুষ বুঝবে না, মানুষ তো চায় আসলে একটু স্পাইস দিয়ে একটু দেখাইতে। এবার কি বলতেছে দেখো, মজিদের আগমনটা তেমনই চমকপ্রদ, খুবই এক্সোটিক। হ্যাঁ, এখানে লিখলাম এক্সোটিক। এবার কি চমকপ্রদ? এই জন্য যে তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসীর নির্বুদ্ধিতা সম্পর্কেও তাদের সচেতন করে দেয়, যে তারা এত বোকা। তারা কি? তারা এত বোকা। হ্যাঁ, তারা চরম পর্যায়ের বোকা। অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। জর্জরিত করে দেয় কি? তাদের অন্তর। ঠিক আছে, এবার দেখো শীর্ণ লোকটা গালাগালি করতেছে। হ্যাঁ, শীর্ণ লোকটা গালি দিচ্ছে, এই তোরা একটা পান্ডার বাচ্চা, হাই তোরা একটা, ধরো গালি দিতেছে, এই তোরা একটা টিয়া পাখির বাচ্চা, এই তোরা একটা বিড়ালের বাচ্চা, এরকম করে গালি দিতেছে, এই তুই তো একটা সিংহর বাচ্চা, বাঘের বাচ্চা তুই একটা, এইভাবে গালি দিতেছে। ঠিক আছে, এগুলো খুব খুব বাজে গালি, এরকম গালি দিতেছে। খালেক ব্যাপারী ও মাতব্বর রেহান আলী সেখানে ছিল। তার মানে খালেক ব্যাপারীকে আমরা চিনেছি। এখন রেহান আলী ক্যারেক্টারটা ওরকম ভাবে নাই, কিন্তু রেহান আলী হচ্ছে গ্রামের মাতব্বর। জোয়ান মদ্য কালুমতি, এটা কালকে আমি ভুলে মনে বলছিলাম এটা দুইটা ডিফারেন্ট মানুষ, এটা একজনই। জোহান মদ্য কালুমতি তারাও ছিল, কিন্তু লজ্জায় তাদের মাথা ছিল হেড মানে নিচু, জাস্ট লাইক অনুপম। নবাগত মানে কি? নতুন আগত। হ্যাঁ, নব মানে নতুন আগত। লোকটির কোটরাগত চোখে আগুন, যে দেবে থাকা চোখ, গর্তে ঢোকা চোখে আগুন, ফায়ারিং হচ্ছে একদম। এখন ওরা ডাকছে, আচ্ছা ভাইয়া কাদের সচেতন করে হচ্ছে তাদেরকেই, যে তারা কত বোকা, সুযোগ করে দিচ্ছে মানুষ নিজেকে বোকা প্রমাণ করতেছে, আর লেখক বলতেছে যে তারা আসলে কতটা বোকা, এটা সচেতন হয়ে যাচ্ছে সবাই। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো আর যারা মানে এই যে যারা আরো একটু শিক্ষিত, হ্যাঁ, তারা আবার খুব উড়াধুরা গালি দিচ্ছে। ওই ধরো, এই তুই তো হাইড্রার বাচ্চা, হেই তুই একটা ভাইরাসের বাচ্চা, তুই ব্যাকটেরিয়ার বাচ্চা, তুই টিটোভাস ভাইরাসের বাচ্চা। টিটোভাস কি ভাইরাস? তো ব্যাকটেরিয়া, আল্লাহ জানে। এরকম গালি দিতেছে। হ্যাঁ, এবার দিতেছে দেখো মজিদ এবার ডায়লগটা দিছে, আপনারা জাহেল বে এলেম আনপাড়া, উড়াধুরা গালি দিতেছে। ঠিক আছে,
আচ্ছা, মুদাসসির পীরের মাজারকে আপনা এমন করে ফেলি রাখছেন। এখন একটা, এটা কোনো মাজার না। প্রথম কথা, মুদাসসির মানে কথাটার অর্থ হচ্ছে অজ্ঞাত, এটার কোনো নাম নাই, নামহীন। হ্যাঁ, নাম না জানা। এখন চিন্তা করো, এই গ্রামের মানুষ কিরকম জানো, যদি উঁচু একটা কবরের মতো কোনো প্লেস দেখে, এদেরকে যদি যায় বলা হয় এটা তো ওর মাজার, ওরা বিশ্বাস করবে। এইরকম একটা গ্রাম। হ্যাঁ, আপনারা এমন করে ফেলে রাখছেন, গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়, মোটা সোটা হলদে তার গুড়ি, এমনকি মারবে নাকি বাঁশ দিয়া, ভয়ে আছি। সেই বাঁশঝাড়ের কগজ, কগজ মানে হালকা দূরে, হালকা বা অল্প, অল্প ক শব্দটা কিন্তু অনেক পাইছি, ক দাড়ি মানে অল্প দাড়ি। তারপরে কি বলতেছে, ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা। সন্নিবিষ্ট মানে কি, মানে ঘন হয়ে একত্র হয়ে আছে কিছু গাছপালা। যেন একদিন কার বাগান ছিল, আমার বাগান ছিল অবশ্যই, তারই এক ধারে টাল খাওয়া ভাঙা এক প্রাচীন কবর, মানে এবড়ো থেবড়ো একটা কবর আর কি। ছোট ছোট ইটগুলো বিবর্ণ শ্যাওলাই সবুজ, এর সবুজের মতো। একটু দেখো কবরের এখানে একটা বর্ণনা দিচ্ছে, এই যে কবরের বর্ণনা, এটা লাগবে আমাদের। যুগ যুগের হাওয়ায় কালচে, ভেতরে সুরঙ্গের মতো। শেয়ালের বাসা হয়তো, ওরা কি করে জানবে যে এটা মুদাসসির পীরের মাজার? এটা হচ্ছে সেই মাজারের বর্ণনা দিল, মাজারের বর্ণনা। হ্যাঁ, মাজারের বর্ণনা দিল। এরপর কি দেখো, সভায় অশীতিপর মানে কি 80-র ওপর, হ্যাঁ 80+ বৃদ্ধ সোলেমনের বাপও ছিল। এই সোলেমন মানে কিন্তু সালমান না, হ্যাঁ, বাপ ছিল হাঁপানির রোগী। সে কিসের রোগী? হাঁপানি। এটা একটু মনে রেখো এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য। হ্যাঁ, সে দম খিচে, একদম খিচখে আছে। হ্যাঁ, নত করে রাখে চোখ, সেও একটু লজ্জায় পড়ে গেছে। আমি ছিলাম, এবার মজিদ বলতেছে, আমি ছিলাম গারো পাহাড়ে, মধুপুরগড় থেকে 3 দিনের পথ এরকম দূরে। মানে ধরো আমি আমার শ্বশুর বাড়িতে গেছি, হেলিকপ্টারে করে নামছি, নাইমে আমি জাতির উদ্দেশ্যে, শ্বশুর বাড়ির জাতির উদ্দেশ্যে বলছি, আরে আমি ছিলাম লন্ডনে, কিন্তু আমি ছিলাম নন্দন পার্কে। ঠিক আছে, আমি আসলে আসছি আপনাদের এখানে খুব কষ্টে, আসলে আকাশে এত জ্যাম, কি বলবো আপনাদেরকে, হেলিকপ্টারে সংঘর্ষ হয়, সংঘর্ষ। হ্যাঁ, কি কষ্টে যে আমি আসছি, এরকম করতেছি। কেমন লাগবে তোমার ব্যাপারটা? এরকমই মজিদের লাগতেছে। দেখো, মানে মজিদ ওরকম করতেছে। মজিদ বলে যে সেখানে সুখে শান্তিতেই ছিলাম আমি। বাটপাড়ির একটা লিমিট থাকে। ও বলে সুখে ছিল, তোর পেটে নাই ভাত, তুই বলে সুখে ছিলি। এখন গোলা ভরা ধান, দেখো এই কথাটা অনেকটা এরকম, যেমন আমি যদি আইসা বলি, আরে আমি তো আজকে আস্তা দুম্বা খাই আসছি, এখন মানুষ আমার দিকে তাকাই, কোকে দুম্বা কই এসে তাইলে, তুই তো একটা কাঠের মতো, পাটখড়ির মতো, তুই আবার কি আস্ত দুম্বা খাইলি? ব্যাপারটা হচ্ছে এরকম। এখন বলতেছে দেখো, গরু ছাগল সবই আছে ওই জায়গায়, ও নিজেও একটা ছাগল। তবে সেখানকার মানুষরা অশিক্ষিত এবং বর্বর, হিংস্র। তাদের মধ্যে কিঞ্চিত মানে হালকা পাতলাও, হালকা খোদার আলো ছড়াইবার জন্য অমন বিদেশ বিভুঁইয়ে যেসব বসবাস করছিল, তারা বর্বর হলে কি হবে? দিল তাদের সাচ্চা, খাঁটি সোনার মতো। যে ওরা বর্বর ছিল ভালো কথা, কিন্তু ওদের মন ভালো ছিল। খোদা রসুলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচেন হয়ে যায়, অস্থির। হ্যাঁ, বেচেন মানে কি? অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল। কিন্তু ও উড়াধুরা বকতেছে। হ্যাঁ, কিন্তু কি বলতেছে, সে একদিন স্বপ্ন দেখে, সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূর। কি স্বপ্ন? মধুপুর গড় থেকে 3 দিনের পথ সে দুর্গম অঞ্চলে মজিদকে যে বাড়ি গড়ে তুলেছিল, তার নিমেষের মধ্যে ভেঙে সে চলে আসছে। মানে ধরো আমি বলতেছি, আরে শ্বশুর, আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমি অফার পাইছিলাম। আসলে আমাকে ব্রুনাইয়ের রাজার স্ত্রীর মেয়ে, সে আমাকে বলছিল বিয়ে করার জন্য, আমি ক্যান্সেল করে দিছি। আমাকে হোয়াইট হাউস থেকে ট্রাম্প কল দিছিল তার মেয়েকে বিয়ে করার জন্য, আমি এটাও ক্যান্সেল করে দিছি। এটা সব করে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চলে আসছি, এরকম ফাত্রাবাজি করতেছে। ঠিক আছে, এবার কি বলতেছে দেখো, লোকেরা ইতিমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, যে লোকে মানে বারবার একই কথা বলতেছে আর কি। হ্যাঁ, তবু তারা উৎকর্ণ হয়ে ওঠে। কর্ণ মানে তো কান, মানে কি? এটা হচ্ছে শোনার আগ্রহ। ঠিক আছে, শুনতে চাবার আগ্রহ, শুনতে চাওয়া। হ্যাঁ, বারবার শুনতে চাওয়া বা পুনরায় শুনতে চাওয়া, পুনরায় শুনতে চাওয়া। আচ্ছা, উনি একদিন স্বপ্নে আমাকে ডাকিলেন এবং বলিলেন,
মানে বলতেছে যে এইটা আসলে একটা পীরের মাজার, তো আমি কেন আসছি, আমি তো হুদাহুদি আসি নাই, আমাকে একটা একটা গোল বা আমার একটা লক্ষ্য আছে। আচ্ছা, বলতেছে উনি একদিন স্বপ্নে ডাকিল, বলতে বলতে মসজিদের কোটরাগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ঝাঁপিয়ে উঠলো, হঠাৎ করে কান্দা শুরু করে দিছে। মানে লেখাটা এরকমই সেরা। ঠিক আছে, বলো এতটুকু বুঝছো কিনা? হুম, বলো। হ্যাঁ, এই পর্যন্তই রেখে দিচ্ছি আজকে। হ্যাঁ, ওই যে আবির লেখছে, আবির আবির লেখছে স্যার হিসুর জন্য একটু ছুটি দেন, ফোন নিয়ে যা। হ্যাঁ, ফোন নিয়ে যা, তুই বেড়া ফোন নিয়ে তো ডুইকে ওয়াশরুমতে বাইরেও না, তখন তো ঠিকই ফোন সাথে রাখো, আর আমার ক্লাস রেখা তুমি যাবা হিসু করতে। তোরা এত দুষ্টু কেন? তোরা কি ছোট? হ্যাঁ, তোরে তোরে এই যে এই ক্লিনার দিয়ে ক্লিন করে দিব কিন্তু, এইসব কমেন্ট যদি আর করস জীবনে, দুষ্টু পোলা। ওকে, তাহলে তোমরা এটা, এই যে প্রথম ক্লাস, হ্যাঁ আমি আজকে সব পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি, আশা করি তোমরা এইভাবে এনজয় করবো আমরা পুরো পড়াগুলা। এখনও তো রহিমা আসে নাই, এখনও জমিলা আসে নাই, ইভেন হাসুনির মাও আসে নাই, এই ক্যারেক্টারগুলো এখনও আসে নাই। তো আমরা আরও মজা করে করে পড়বো, আমি এটা আশা করতেছি, এবং তোমরা আমাকে সেই সাপোর্টটা দিবা, এবং আমিও তোমাদের কথাগুলো রাখবো, এবং সবগুলোই আমি তোমাদেরকে এভাবে পড়াই দিব। এই তো কেবল শুরু। আর এর মাঝে মাঝে তোমার হচ্ছে তোমার কি বলে, আমি বাকি যে রচনাগুলো আছে না, সেগুলো মানে পড়াই দিব আর কি, কারণ 26 ব্যাচের জন্য তো পড়াতে হবে। এই উপন্যাসটা আমি রাতেই পড়াবো, আর 26 ব্যাচের জন্য যদি কিছু পড়াতে হয় তাহলে আমি বিকাল বা সন্ধ্যার টাইমটা ব্যবহার করব। ঠিক আছে, ক্লাস সংখ্যা বাড়াই নিতে আমার কোনো আপত্তি নেই। তো এতটুকু থাকলো, দেখা হবে রুটিন ক্লাসে, তো দেখা হবে। এর মাঝখানে যদি কোনো ক্লাসে আমি চলে আসি তাহলে আমাকে গ্রহণ করার আকাঙ্ক্ষাই আমি ব্যক্ত করে যাচ্ছি। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো। অভিভাবকবৃন্দ যারা আপনারা আমার ক্লাস দেখেন, আমি আপনাদের কাছে শুকরিয়া আদায় করি। আমাকে, আমার জন্য দোয়া করবেন, আমাদের প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন, এবং আশা করি আপনার সন্তান একটা ভালো রেজাল্ট আপনাকে এবং আমাদেরকে উপহার দিতে পারবে। আসসালামু আলাইকুম।